দর্শক স্বাগত 7 দিনে সপ্তাহের শেষ কর্মদিবসে আমরা সাধারণত এই অনুষ্ঠানে সপ্তাহের বড় খবরগুলো নিয়ে কথা বলি এবং এই সপ্তাহে বাংলাদেশের পার্সপেক্টিভে সবচেয়ে বড় খবর চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা। যদিও তিনি গিয়েছিলেন চিকিৎসার জন্য এবং চিকিৎসা শেষে ফিরে আসা স্বাভাবিক ঘটনা, কিন্তু আমরা গণমাধ্যমের ট্রিটমেন্ট, সোশ্যাল মিডিয়ায় ইম্প্যাক্ট সব কিছু দেখে মনে হলো যে এটি অনেক বড় সংবাদ। কিন্তু কেন খালেদা জিয়ার এই ফিরে আসা অনেক বড় সংবাদ? এর পেছনে রাজনীতিটা আসলে কি? এর বাইরে এই সপ্তাহের আঞ্চলিক প্রেক্ষাপটে আমরা দেখব যে সবচেয়ে বড় খবর হচ্ছে ভারত পাকিস্তান শেষ পর্যন্ত যুদ্ধে জড়িয়ে গেল। অনেক বছর ধরেই কাশ্মীর ইস্যুতে এই পারমাণবিক শক্তিধর দুটি প্রতিবেশী দেশের মধ্যে যে টেনশন ছিল সেটি শেষ পর্যন্ত যুদ্ধেই গড়াল এবং তার প্রভাব আসলে এই অংশে মানে বাংলাদেশে কোনো পড়বে কিনা এটিও জনমনে এক ধরনের আতঙ্ক আছে। এবং এই সপ্তাহ জুড়ে আপনি খেয়াল করবেন যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট এবং বরিশাল বিশ্ববিদ্যালয়, সেখানেও কিছু টেনশন বিরাজ করছে। এইসব নিয়ে আজকে কথা বলতে চাই। তার আগে দেখব এই সপ্তাহের বড় কিছু খবরের শিরোনাম। লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া, সঙ্গে এসেছেন দুই পুত্রবধূ জোবাইদা ও শামিলা। এই প্রত্যাবর্তন গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করবে মন্তব্য মির্জা ফখরুলের। কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন ডাক্তার জাহিদ। নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে কোনো কোনো মহলের প্রতিক্রিয়া বিদ্বেষমূলক ও অবমাননাকর বললেন আসিফ নজরুল। মহাসমাবেশে আপত্তিকর শব্দচয়নে হেফাজতের দুঃখ প্রকাশ। সব পক্ষ রাজি হলেই মিয়ানমারের মানবিক করিডোর দেয়া হবে এমন কোনো কথা নেই, আরও বিষয় আছে বললেন নিরাপত্তা উপদেষ্টা। 15 মের মধ্যে ঐকমত্য কমিশনের আলোচনা শেষ হবে, জানালেন অধ্যাপক আলী রিয়াজ। সংস্কার কমিশনগুলোর গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে একমত হতে সহযোগীদের সঙ্গে আলোচনা করতে দলগুলোর প্রতি আহ্বান। অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে চায় না, অভিযোগ বিএনপি নেতা হাফিজের। জাতীয় নির্বাচনের জন্য আগামী বছরের ফেব্রুয়ারি উপযুক্ত সময়, সম্ভব না হলে এপ্রিল মাস পার হওয়া উচিত নয় বলেন জামায়াতের আমির। এবার দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই, মন্তব্য সিইসির। আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না, রাজধানীতে এনসিপির সমাবেশে ঘোষণা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটা অনুরোধ নয় সিদ্ধান্ত, মন্তব্য হাসনাতের। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কার কার্যকর হবে না বললেন জোনায়েদ সাকি। গাজীপুরে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় 43 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা, গ্রেপ্তার অর্ধশতাধিক। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসির অপসারণ দাবিতে বাসভবনে তালা, এখনও অচল কুয়েট। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা শিক্ষকদের। প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন পেশ, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা, ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে চিকিৎসকদের ওষুধের নমুনা বা উপহার নেওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ সহ একগুচ্ছ সুপারিশ। গণহারে হত্যা মামলা নিয়ে সরকার বিব্রত, সরকারকে জবাবদিহির আওতায় রাখতে সাংবাদিকরা প্রশ্ন করবেন, গণমাধ্যমের উপর কোনো সরকারের চাপ নেই বললেন তথ্য উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও রপ্তানি বাড়াতে দক্ষ বিদেশি প্রতিষ্ঠান খুঁজছে সরকার, সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত, জানালেন প্রেস সচিব। এই ছিল এই সপ্তাহের মোটামুটি বড় খবর। এখান থেকে কয়েকটি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে আছেন, আমরা আমন্ত্রণ জানিয়েছি সাম্প্রতিক দেশকাল পত্রিকা সম্পাদক জনাব ইলিয়াস উদ্দিন পলাশকে। পলাশ ভাই, আপনাকে স্বাগত। এই সপ্তাহের বাংলাদেশের হিসাবে নিশ্চয়ই বড় খবর খালেদা জিয়ার দেশে ফেরা, এবং আমি ভূমিকায় যেটা বললাম যে একজন সাধারণ নাগরিক কিংবা রাজনীতিবিদ অথবা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি চিকিৎসার জন্য দেশের বাইরে যান, চিকিৎসা শেষে তার ফিরে আসাটা স্বাভাবিক ঘটনা। কিন্তু বেগম জিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম যে তিনি ফিরে যাবার পর থেকেই যে আলোচনাটা ছিল যে তিনি ফিরে আসবেন কিনা, কবে আসবেন, আসতে পারবেন কিনা, আসতে দেয়া হবে কিনা, অনেক ধরনের জটিলতা রাজনৈতিক পরিসরে আলোচিত হয়েছে। তারপর তিনি এলেন এবং যেদিন তিনি এলেন সেদিন সারা দেশের গণমাধ্যম তার যে রিফ্লেকশন আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায়, অর্থাৎ একটি স্বাভাবিক ঘটনা বেগম জিয়ার এই যে চিকিৎসার জন্য যাওয়া ফিরে আসা, সেটি কেন এত বড় খবর হয়ে উঠল আসলে? আপনাকে ধন্যবাদ। ঠিকই, আসলে আমাদের এখানে রাজনৈতিক যে পরিস্থিতি, বিশেষ করে বেগম খালেদা জিয়ার সাথে বিগত সরকারের যে সম্পর্ক, এই সম্পর্কগুলো কারণে এই প্রশ্নগুলি উঠেছে। আসলে খালেদা জিয়া এসছেন এবং দেশের পলিটিক্সের মধ্যে উনি যুক্ত হচ্ছেন, এটার মধ্য দিয়ে আমার ধারণা যে এখানকার যে রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে সেটা একটা পথ পেতে পারে আর কি।
কিন্তু ওনার যে শারীরিক অবস্থা, অনেক বছর ধরে তো উনি বেশ কয়েকটা জটিল রোগে ভুগছেন। কিন্তু এখন ধরেন আগামীতে ইলেকশন যেদিনই হোক না কেন, সেটা ডিসেম্বরে হোক, জুনে হোক বা যেদিনই হোক, বিএনপি যদি সরকার গঠন করবার মতো আসন পায়ও, তো বেগম জিয়ার পক্ষে কি এই শারীরিক কন্ডিশন নিয়ে দলের প্রধান থাকা কিংবা সরকারের প্রধান হওয়া, ইভেন রাষ্ট্রপ্রধান হওয়া, সেটি সম্ভব? যদি শারীরিকভাবে এটি সম্ভব না হয়, তাহলে তার রাজনীতিতে থাকা না থাকায় খুব বেশি ম্যাটার করে কিনা? কিন্তু আমার মনে হয় যে আমরা যদি গত বছরগুলো দেখি, যে 15 বছর, 16 বছর, 17 বছর দেখি, তাহলে এই বছরগুলোতে কি ঘটেছে আপনি দেখবেন যে এই বছরগুলোতে বিএনপির লোকেরাও কিন্তু শেষমেশ বলেছে যে খালেদা জিয়াই শেষ ভরসা। আচ্ছা, মানে অনেক যে সকল বিষয়ে আসলে তারেক রহমানের উপরে মানে আমাদের এখানকার শিক্ষিত জনগোষ্ঠী বা সিভিল সোসাইটি এরা অনেক বিষয়ে হয়তো তারেক রহমানের উপরে আস্থা রাখতে পারেন না এখন পর্যন্ত, সেই জায়গাগুলোতে কিন্তু তারা বলছেন যে খালেদা জিয়া এলে এগুলো ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরকম একটা বিষয় আছে। তার মানে আমি বলতে চাইছি যে বেগম জিয়া রাজনীতিতে উপস্থিত থাকাটাই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে এটা ঠিক যে উনি এর আগে উপস্থিত থাকার পরও কিন্তু হাওয়া ভবন হয়েছে, রাইট। সুতরাং সেটা এখনই পুরোপুরি বলা যাবে না যে আসলে কি দাঁড়াচ্ছে। তার মানে আপনি বলছেন যে বেগম জিয়া শারীরিকভাবে যে অবস্থায় থাকুন না কেন, দলের একটা ঐক্যের প্রতীক হিসেবে তিনি আছেন এবং নেতাকর্মীরা সেভাবে বোঝেন ব্যাপারটা। জি জি, এবং এবং মানে ওয়াইডার আসপেক্টে তার এক ধরনের অ্যাকসেপ্টেন্স আছে এবং লোকেরা মনে করে যে কোনো সমস্যা যদি তৈরি হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে উনি উনি এটা ঠিক করে শেষ পর্যন্ত উনি। আমরা এই বিষয়ে একটু পর্যবেক্ষণ জানতে চাইব। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর সাবের আহমেদ চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত জানাই। আমার কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি? জি স্যার, একটা প্রশ্ন ধরেন সাধারণ মানুষের মানে মধ্যে যে প্রশ্নটা আমি গতকালকে থেকে খেয়াল করছি যে ভারত পাকিস্তান কাশ্মীর ইস্যুতে যুদ্ধে জড়ালো, যুদ্ধটা কত বড় হবে বা কখন থামবে সেটি একটা আলোচনা, কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন যে এই যুদ্ধের ফলে বাংলাদেশ কি কোনোভাবে প্রভাবিত হবে? বাংলাদেশে কি এর কোনো ইম্প্যাক্ট পড়বে বা পড়ছে? মানে আপনার কি মনে হয়? ধন্যবাদ। আসলে বাংলাদেশ তো খুব ক্লোজ একটা বর্ডার শেয়ার করছে ভারতের সাথে। ভারতের সবচাইতে বড় যেই সীমান্ত বর্ডার রয়েছে সেটা বাংলাদেশের সাথে। এবং আমরা গতকালই কিন্তু লক্ষ্য করেছি যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উনি বলেছেন যে কুড়িগ্রাম, খাগড়াছড়ি বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিং করার চেষ্টা করা হচ্ছে এবং শতাধিক লোককে বোধহয় পাঠানো হয়েছে। জি, বিজেপি অনেকেই জিজ্ঞাসাবাদ করেছে, আইডেন্টিটি চেক করার চেষ্টা করছে। তা এই ধরনের সিচুয়েশন গুলো কিন্তু হতে থাকবে বা ঘটতে থাকবে। এখানে মূলত যেটা হচ্ছে যে 5ই অগস্ট পূর্ববর্তী যে রেজিমে ছিল সেখানে ভারতের সাথে এক ধরনের সম্পর্ক আমরা মেনটেন করে গেছি। তা এখন বর্তমান যে সিচুয়েশনটা বিরাজ করছে, তারা খুবই ক্লোজ একটা নেইবার আমাদের। সেখানে বিভিন্ন ধরনের পোক করা বা বিভিন্ন ভাবে বাংলাদেশকে একটা চাপে ফেলার একটা চেষ্টা থাকবে। কারণ ভারত নিজেও খুব ভালো করে অবগত যে মায়ানমার সীমান্তে আমাদের আরাকান আর্মি করতে গিয়ে এক ধরনের একটা চাপ বা সেখানে কিছু ধরনের নেগোসিয়েশন, হিউম্যান করিডোরের বিষয়গুলো কিন্তু রয়েছে। এই সীমান্তবর্তী অন্যান্য জায়গায় বাংলাদেশ এই ধরনের একটা সমস্যা তো ফেস করবে। এছাড়া অর্থনীতির দিক থেকে যদি আমরা দেখতে চাই, যে আমরা গতকালই দেখেছি যে বিশাল একটা বিমানের যে শিডিউল বিপর্যয় হয়েছে, তো সেখানে অনেক বাণিজ্যিক বিমানও রয়েছে, যার ফলশ্রুতিতে এটার একটা এই বিমানের এই ধরনের শিডিউল বিপর্যয়ের কারণে পণ্যের দাম বৃদ্ধি এবং পণ্যের সহজলভ্যতার উপর তো অবশ্যই একটা প্রভাব পড়বে। এছাড়াও আমাদের শেয়ার বাজারে যেটা আমরা দেখেছি, শেয়ার বাজারের সূচকের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের দর পতন হয়েছে গতকাল, এবং এই অবস্থা বিরাজ করলে অব্যাহতভাবে সেই দর পতনেরও একটা কিন্তু লক্ষণ রয়েছে। আমরা এমনি বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। 5ই অগস্ট পরবর্তী গণঅভ্যুত্থানের যে সরকার, তারা চেষ্টা করছে বিভিন্ন ভাবে সেই সমস্যাগুলো সমাধান করতে। কিন্তু এই দক্ষিণ এশিয়ায় বা এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলই বলবো, কারণ চীনও কিন্তু পাকিস্তানের সাথে ইতোমধ্যে যুক্ত হয়ে গেছে। এছাড়া আমরা ইরানের বিষয়টা দেখছি, তো টার্কি এক ধরনের যোগাযোগ করছে, রাশিয়া, ফ্রান্স তারাও আস্তে আস্তে বিভিন্ন ধরনের কমেন্ট স্টেটমেন্ট করছে। সারা বিশ্বই কিন্তু কম বেশি এই জায়গাটা জড়িত হয়ে যাচ্ছে।
ফলে আমাদের যেই জিনিসগুলো আমরা আমদানি নির্ভরতা রয়েছে সেখানে আমাদের এই ডলার রেটের ফ্লাকচুয়েটের কারণে এক ধরনের সমস্যা তো আমরা দীর্ঘদিন ধরেই পড়েছি। তা এখন নতুন করে এই বিষয়টা আমাদের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে একটা বিরাট প্রভাব রাখবে, এটা খুব স্বাভাবিক। আর তো এছাড়াও জি, সীমান্তের যে জায়গায় আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা উনি প্রথমেই বলেছেন যে এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশেরও একটা পূর্ব প্রস্তুতি বা যুদ্ধে না জড়ালেও একটা ডিফেন্স মেকানিজমের জায়গায় প্রস্তুতি থাকা উচিত। তো রাইট। সেই জায়গায় আমরা দেখেছি যে বাংলাদেশ কিছু প্রস্তুতি গ্রহণ করেছে এবং যেটা অবশ্যই সমীচীন। কারণ এয়ার স্ট্রাইক বা যে কোনো ধরনের উস্কানিমূলক কিছু ঘটার কিন্তু সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না। ফলে এয়ার ডিফেন্স সিস্টেমটাকে বিশেষ করে এখানে শক্ত রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে ভারত যদিও প্রথম আক্রমণ করেছে, কিন্তু স্থল যুদ্ধে তারা খুব বেশি জড়িয়ে পড়বে বলে আমার আপাতত মনে হচ্ছে না। কারণ তাদের যে সৈন্য সংখ্যা সীমান্তে তারা ডেপ্লয় করে রেখেছে আগে থেকে, আমরা লাদাখ সীমান্তে গতকাল দেখেছি কিন্তু চীন তার সেনা সংখ্যা অনেক বৃদ্ধি করেছে। তো ফলে এটা যদি বাংলাদেশের সীমান্তে স্থলযুদ্ধের দিকে যায় বা পাকিস্তান সীমান্তে সে প্রবলভাবে আক্রমণে যায়, আমরা জানি যে প্রায় 3 গুণ সোলজারের দরকার হয়। তো হুম। সেখানে তার এই বিরাট বর্ডারকে অরক্ষিত রেখে এই ধরনের কোন কর্মকাণ্ডে হয়তো আপাতত যাওয়ার তার সুযোগ কম। আর বিশ্বের যারা গ্লোবাল পাওয়ার তাদের তো একটা দৃষ্টি রয়েছে। মূলত আপাতত যেটা মনে হচ্ছে এই এয়ার স্ট্রাইক কেন্দ্রিক এবং স্থলে ছোটখাটো গোলাগুলি বা হামলা পাল্টা হামলা এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকার আহ বিষয়টাই হয়তো বেশি বা মনে হচ্ছে যে এই ধরনের আচ্ছা, ঘটনাই ঘটবে। তবে এটা খুব সহসা যে 2-1 সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যাবে সেটা মনে হচ্ছে না। আমরা দেখলাম যে কখনোই কিন্তু যুদ্ধ পরিস্থিতি হয় নাই এবং ভারত পাকিস্তান লিটারেলি যুদ্ধে জড়ালো 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে। তো এই 53-54 বছর পরে এসে কেন এই ইস্যুটি সত্যি যুদ্ধটা হলো এইখানে? পাকিস্তানের প্রতি ভারতের যে বিদ্বেষটা, সেটি কি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন যেটা হলো গত বছরের 5ই আগস্ট তার সঙ্গে কোনো না কোনোভাবে দূরবর্তীভাবে হলেও যুক্ত? সেইভাবে সরাসরি আসলে সম্পৃক্ততাটার কথা বলা আহ মুশকিল। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে ভারতে এখন বিজেপি সরকার প্রায় 11 বছরের অধিক সময় অবস্থান করছেন এবং বিজেপি সরকারের আমরা জানি যে তারা ধর্মীয় কার্ডটা খুব বেশি ইউজ করে। হুম। তো এই ক্ষেত্রে যখন তাদের জনপ্রিয়তা কমে যায় বা এই ধরনের সিচুয়েশন হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের বিষয়গুলো ঘটে থাকে। আর এছাড়াও যেটা হচ্ছে যে ভারতে আমরা দেখেছি যে পূর্বেও তারা বিভিন্ন ধরনের কিন্তু অর্থনৈতিক তাদের যে একটা চাপ, একটা বড় ধরনের বেকারত্বের সমস্যা রয়েছে, বিভিন্ন ধরনের অর্থনৈতিক অর্থনৈতিক সমস্যার মধ্য দিয়ে কিন্তু তারা যাচ্ছে। তা এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটার মধ্যে এটা কিন্তু আহ এই ধরনের ঘটনাগুলো তারা ঘটে থাকে, অতীত আমরা দেখেছি। তো সেই জায়গাটাই হচ্ছে যে একটা নিজের অবস্থান। কারণ যে জায়গাটায় হামলাটা হয়েছে সেই হামলাটার ক্ষেত্রে আমরা দেখেছি যে তার খুব নিকটবর্তী জায়গায় কিন্তু ক্যান্টনমেন্ট ছিল এবং ভারতের যে 11 লক্ষের বেশি যে সৈন্যের যে সক্ষমতা, তার 5 লাখের মতোই কিন্তু সেই পেহেলগাম বা সেই কাশ্মীর কেন্দ্রিক জায়গায় আপনার ডেপ্লয়। তা এখানে নিরাপত্তা বিশ্লেষকরা প্রাথমিকভাবে বলছেন যেটা বড় ধরনের ভারতের একটা ইন্টেলিজেন্স ফেইলিং, যেখানে ভারতের মতো যেখানে শক্ত গোয়েন্দা সংস্থা রয়েছে এবং তারা এই জিনিসটা খুব ভালোভাবে সবসময় খেয়াল রাখে। তো এই ধরনের একটা ঘটনা ঘটাটা খুব স্বাভাবিক না। তারপরেও ঘটনা ঘটে যায় এবং এখানে আমরা দেখেছি যে এই অপারেশনটার নামও দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। হুম। সেখানে প্রাথমিকভাবে যে হিন্দু ধর্মাবলম্বী তারাই শাহাদাত বরণ করেছে আমি বলবো, এবং মৃত্যু হয়েছে তাদের। এবং আমরা একজন মুসলিমকে পরবর্তীতে দেখেছি যে তাদের সহায়তা করার জন্য কিন্তু তিনিও নিহত হয়েছেন। তো এই যে সার্বিক পরিস্থিতিটা সেখানে বিরাজ করছে, এখানে অরুন্ধতী রায়ের সাম্প্রতিক যে কমেন্ট গুলো সেগুলো কিন্তু খুবই প্রাসঙ্গিক। যে এই যুদ্ধটা মূলত দুটো দেশের সরকারের মধ্যে তাদের কিছু ইগো, তাদের কিছু ভেতরের যে অদক্ষতা অক্ষমতা, অর্থনীতির যে বিপর্যস্ত অবস্থা সেই জিনিসগুলোকে ঢাকার জন্য এখানে পিপল টু পিপল কন্ট্যাক্টে দুটো দেশের মধ্যে কিন্তু সেই দ্বন্দ্ব বা বিরোধের জায়গাটা অতটা তীব্র না রাইট, যতটা সরকারগুলোর মধ্যে তীব্র। এই রাইট। একই বিষয় কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশের ক্ষেত্রে।
তা আমাদের সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়াতে যেটা ইউরোপে সম্ভব হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ল্যাটিন আমেরিকাতে সম্ভব হয়েছে, আমরা কিন্তু দক্ষিণ এশিয়াতে একেবারে পিপল টু পিপল কন্টাক্ট যেটা রাষ্ট্রগুলোর মধ্যে, সেই জায়গাটা আমরা স্থাপন করতে পারিনি। মূলত আমাদের ডিপ্লোমেসির সম্পর্ক বা মূল সম্পর্কের জায়গাটা সরকার কেন্দ্রিক, এবং সরকার পাল্টে গেলে সেই সম্পর্ক অনেক বেশি পরিবর্তন হয়ে যায়। তো এই বিষয়টার আশু পরিবর্তন প্রয়োজন। এটা আমরা ভারতের বিভিন্ন মিডিয়া বা পাকিস্তানের সাথে যখন কথা হয়, বা চায়না কিন্তু একই বিষয়, যে সেখানে প্রত্যেকটা জায়গায় আমরা যদি পিপল টু পিপল কন্টাক্ট স্থাপন করতে ব্যর্থ হই, তাহলে এই ধরনের ঘটনা সবসময় ঘটতে থাকবে। কারণ সরকারগুলো অনেক ক্ষেত্রে সাধারণ জনগণকে মিসগাইড করে এবং তাদেরকে বিভিন্ন ধরনের তথ্য বা উপাত্ত দিয়ে এই জিনিসটাকে আপনার অন্য খাতে প্রবাহিত করে, যার ফলশ্রুতিতে একইভাবে আমরা দেখছি যে ভারত তার এক ধরনের তথ্য উপস্থাপন করছে, পাকিস্তানও তথ্য উপস্থাপন করছে, এবং এই বিরোধ বা দ্বন্দ্বটাকে জিয়ে রাখার যে প্রচেষ্টা, সেটা কিন্তু আমরা মানুষের পিপল টু জনগণের সঙ্গে জনগণের সম্পর্কটা বাড়ালে এই উত্তেজনাটা অনেকটা কমবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পলাশ ভাই, একটা বিরতি নিয়ে আপনার কাছে আসবে। দর্শক, ফিরছি আর একটা ছোট্ট বিরতি নিয়ে, একটু পরেই সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবার স্বাগত 7 দিনে। আজকে আমরা কথা বলছি কয়েকটা গুরুত্বপূর্ণ বা জরুরি বিষয় নিয়ে। ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে পরিস্থিতি, বিশেষ করে বেগম খালেদা জিয়ার দেশে ফিরে আসা, এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কিছুটা অস্থিরতা। আমাদের সঙ্গে আছেন সাম্প্রতিক দেশকালের সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ। পলাশ ভাই, বিরতির আগে আমরা ভারত পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গে ছিলাম, আমরা একটু আবার আগের প্রসঙ্গে যাই। আমরা শুরুটা করেছিলাম খালেদা জিয়ার প্রসঙ্গ দিয়ে, যে এই সময় রাজনীতিতে তার এই ফিরে আসাটা আপনি বলছেন যে অনেক কারণেই গুরুত্বপূর্ণ। এখন মূল যে প্রশ্নটা জনমনে আছে, আপনি নিজেও যেহেতু সাংবাদিক এবং একটি পত্রিকা সম্পাদনা করেন, অনেক খবর, ভেতরের খবরও জানেন, মানুষের কাছে এখন যে প্রশ্নটা বড় হয়ে দেখা দিচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলছেন যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচনটা হবে, কিন্তু আমরা দেখছি যে বিএনপি বা আরও কিছু কিছু দল আস্থায় নিতে পারছে না। যে যেমন মেজর হাফিজ বলছেন যে তারা মনে করেন যে এই সরকার আসলে নির্বাচন দিতে চায় না। তো সরকারের মানে প্রধান উপদেষ্টার এই যে কথার সঙ্গে রাজনৈতিক দলগুলোর এই অনাস্থার মানে অবস্থাটা তৈরি হচ্ছে কেন? আসলে রাজনৈতিক দলগুলো এই যে পট পরিবর্তনের মধ্য দিয়ে যে পরিস্থিতি দেশে তৈরি হলো, সেখানে রাজনৈতিক দলগুলোর এক ধরনের চিন্তা, আর এই পট পরিবর্তনের ফল হিসেবে যারা এখন সরকারে আছেন তাদের এক ধরনের চিন্তা। ডক্টর ইউনূস এবং তার যে মানে যারা আছেন ক্ষমতায়, তাদের মধ্যে এক ধরনের চিন্তা আছে যে এইটা একটু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার এসছে, এখানে কিছু সংস্কার আমাদের করে যেতে হবে, এটা আমাদের একটা পলিটিক্যাল কমিটমেন্ট, এবং এ কারণেই আমাদেরকে এখানে বসানো হয়েছে। তো এইটা ডক্টর ইউনূসের দিক থেকে একটা কমিটমেন্টের জায়গাও আছে যদি বলি। আর একটা হলো যে রাজনৈতিক দলগুলোর কিন্তু এই বিষয়টা নাই। রাজনৈতিক দলগুলো মনে করছে যে এইখানে একটা ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, এখন একটি গণতান্ত্রিক নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে আমরা ক্ষমতার পরিবর্তন হবে, ক্ষমতায় যাব, এবং এই নানান বিষয়ে আমাদের তো আগে থেকে সংস্কার প্রস্তাব দেয়াই আছে। হ্যাঁ, বিএনপি তো বলছে তাদের 31 দফা তো আছেই, যেটা সংস্কার প্রস্তাব, এইটা তারা অনেক আগেই কিন্তু ডিক্লেয়ার করেছে যে তাদের 31 দফাগুলো কর্মসূচি, সবারই সংস্কার কর্মসূচি আছে নিজস্ব দলীয় আর কি। এই কারণে তারা এই সরকারের সংস্কার কর্মসূচির জন্য যে সময় ক্ষেপণ করে নির্বাচনের পরে এইটার সাথে তারা একমত হতে পারছেন না, এবং এই কারণে আসলে আস্থা অনাস্থাটা এই জায়গাতেই, যে সংস্কার কি এই সরকারের মানে এজেন্ডা হিসেবে বাস্তবায়িত হবে নাকি পরের সরকারের, নির্বাচিত সরকারের এজেন্ডা অনুযায়ী সংস্কার বাস্তবায়িত হবে। দিস ইজ দ্য কোয়েশ্চেন, এবং এখানেই সম্ভবত এদের মধ্যে এই সরকারের তো ধরেন অলরেডি 9 মাস চলে গেল। এই 9 মাসের মধ্যে আপনি কি মোটা দাগে কোথাও মানে সংস্কার বলতে আমরা যেটা বুঝি যে ইতিবাচক পরিবর্তনকে যদি আমরা সংস্কারের প্রতিশব্দ হিসেবে ধরি, কোথাও আপনি দেখেন যে এই জায়গাটা একটা বড় পরিবর্তন হয়েছে বা হচ্ছে? সেটা আসলে কোনো বড় পরিবর্তন কিন্তু আমরা সংস্কারের এখন পর্যন্ত মানে আমি দেখতে পাই নাই আসলে, মানে যেটা দেখা যায় নাই বড় পরিবর্তন। ছোট ছোট কিছু বিষয়ে পরিবর্তন হয়েছে, এবং সম্ভবত সরকার আসলে প্রস্তুতি নিতে এত বেশি সময় ব্যয় করছে যে ফলাফল মানে একটা তো থাকে যে আশুকরণীয়, আশুকরণীয়গুলো আসলে ওইভাবে দেখা যাচ্ছে না। দূরবর্তী করণীয় প্রস্তুতি নিয়ে সরকার এত বেশি ইনভলভমেন্ট আছে যে কারণে ওগুলি আসলে, এবং দেখবেন আপনি সংস্কার কমিশন সবাই প্রতিবেদন দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা প্রতিবেদন এত বড় বড় ডকুমেন্ট
300-400 মানে সবচেয়ে ছোট ডকুমেন্ট দেখলাম 14 পৃষ্ঠা বোধ স্থানীয় সরকার কমিশনের, বাকিগুলো সবই বিরাট বিরাট ডকুমেন্ট এবং অসংখ্য সুপারিশ, শত শত সুপারিশ, এবং এগুলো যদি রিয়েলি বাস্তবায়ন করতে হয় অনেক বছর লাগবে। ফলে কমিশনগুলোও যদি আরও প্রিসাইজ ওয়েতে করতো এবং এই সময়ে 6 মাসের মধ্যে করা যায়, ধরেন যে সরকারি অফিসগুলো ঠিক করার জন্য কি করতে হবে, পুলিশ ঠিক করার জন্য কি করতে হবে, তারাও কিন্তু প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে আপনি দেখবেন যে এত বেশি সুপারিশ দিয়েছে, এত বেশি কথা বলেছে যে এটাও একটা অনাস্থা তৈরি করছে কিনা পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, যে তারা বোধহয় অনেক কিছু করতে চায় এবং অনেক কিছু করতে গেলে অনেক সময় লাগবে। মানে এইখানে একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, না ঠিকই, যে সংস্কারগুলো সংস্কার কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে, এই রিপোর্টগুলো আসলে ওরা তো এই রিপোর্টগুলো স্প্রেডশিটে পাঠিয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে, তারা ওখানে টিকমার্ক দেবে ইত্যাদি, কিন্তু টিকমার্ক দেওয়ার আগে তো সেটা পড়তে হয়, তো সেটা নিয়ে ডিসকাস করতে হয়। সেটা কিন্তু কোনো রাজনৈতিক দল করতে পেরেছে বলে আমার মনে হয় না। তো স্প্রেডশিটে যেগুলো ইজিলি মনে হয়েছে এটা হ্যাঁ, এটা ভালো, এটা ভালো না, এটা আমাদের জন্য যায় না, এগুলি হ্যাঁ না করে ছেড়ে দিয়ে, এটা আসলে আমার মনে হয় না যে কোনো সিরিয়াস কাজ হলো আসলে। এবং 11টা কমিশনের এই সবগুলো ডকুমেন্ট পড়ে প্রত্যেকটার উপরে কমেন্ট করা, এবং ঐকমত্য কমিশনের সঙ্গে তো বৈঠক হচ্ছে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর। অধ্যাপক আলী রিয়াজ এই ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি, তিনি বলছেন যে 15 তারিখের মধ্যে এই প্রাথমিক আলোচনা শেষ হবে, এরপরে কি আরও আলোচনা হবে এবং একটা ঐকমত্য মানে সনদ তৈরি করবার কথা, যেটাকে জুলাই সনদ বলা হচ্ছে, সেই বা চার্টার, সেখানে সব দলের যদি মোটা দাগে ঐকমত্য না হয় মেজর কিছু জায়গায়, তখন কি হবে? মানে তখন আরেকটা জটিলতা তৈরি হবে কিনা। ধরেন যে দ্বিকক্ষ সংসদ বা কয়েকটা বিষয় দেখলাম যে বিএনপি বা বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য নাই, কিন্তু অনেকগুলো মেজর জায়গা আছে যেখানে বড় ধরনের বিভক্তি আছে, তাহলে সনদটা তৈরি হবে কি করে? সনদটা তৈরি না হলে পরে অবস্থাটা কি দাঁড়াবে? এই বিষয়ে তো সরকারের পক্ষ থেকে আসলে বলা হয়েছে যে এই যে এখন সেকেন্ড ফেজে আলোচনাটা হবে, প্রথম পর্যায়ের আলোচনাটা হচ্ছে, এই আলোচনাগুলোর মধ্য থেকে যে বিষয়গুলো আরো একটু ছোট করে নিয়ে আসা, দ্বিতীয় পর্যায়ে আলোচনার পরে জুলাই চার্টার তৈরি করা। যে সকল তারা গভর্নমেন্ট কিন্তু বলছে বর্তমান সরকার যে সকল বিষয়ে কেবল ঐক্যমত্য হবে সেগুলোই আমরা নেব। তার মানে ধরেন যে সমস্ত আলোচনার পরে দুটো জিনিস এসছে, ওই দুইটাই তারা নেবেন। আচ্ছা, বাদ হয়ে পরবর্তী গভর্নমেন্ট। এই স্টেটমেন্টে আপনি নিজে কি কনভিন্সড যে হ্যাঁ এটা ঠিক আছে? আসলে এটা পরিস্থিতি যেটা আমাদের এখানে বিরাজমান, এই পরিস্থিতিটাই আসলে এই ফলাফলের দিকে নিয়ে গেছে। আপনার এর জন্য আরেকটু পেছনে তাকাতে হবে। এখানে যে গণ অভ্যুত্থানটা হলো, এই গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার ছিলেন, এই স্টেক হোল্ডারদের মধ্যে কিন্তু লক্ষ্য নিয়ে তারা একমত ছিলেন না। যেমন এরশাদ বিরোধী আন্দোলনের সময় একটা দফা ছিল, 10 দফা ছিল সমস্ত আন্দোলনকারী শক্তির, এই 10 দফা এবং 7 দল 5 দল তাদের আলাদা দফা ছিল। এই আন্দোলনের মধ্যে কিন্তু কোনো ইউনিফাইড ডিমান্ড ছিল না, ঐক্যবদ্ধ দফা দাবি ছিল না। শুরুটা ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কার, পরে সেটা 9 দফা তো হলো। জি, একটা 9 দফা কিন্তু পরে এলো, যেটা পরে 1 দফায় রূপান্তরিত হলো। এবং ওরাও আসলে ওরাও তো ছাত্ররাও তো ঠিক 1 দফার জন্য যে প্রস্তুত ছিল তা নাই, সেটা পরিস্থিতির কারণে মনে হয় যে তৈরি হলো। যাই হোক, মূল কথা হলো যে সমস্ত আন্দোলনকারী শক্তিরা, বিএনপি সহ যারা ছিল গত বছরগুলোতে, তাদের মধ্যে কিন্তু এটা নিয়ে কোনো পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে দফা তৈরি হয় নাই। তারা কারণ ওই আন্দোলনটা তো সরকার বিরোধী আন্দোলন হিসেবে প্রথমে তৈরি হয় নাই। হ্যাঁ, সে কারণে ওইটা হয় নাই, ওই জন্যই গ্যাপগুলো আসলে তৈরি হয়েছে আর কি। এবং ওই যে আপনি যেটা বলছেন যে আমি সন্তুষ্টি কিনা, এখানে আসলে সন্তুষ্টি তো আমি কোনো জায়গায় কোথাও সন্তুষ্টি একটাই এবং এটা একটা বেসিক ব্যাপার। আমি মনে করি যে এইটা আমাদেরকে নিতে হবে। সেটা হলো যে এই পরিবর্তনের ফলে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আপনার দাবি দেওয়া করা যায়, আন্দোলন করা যায়, এটা আমার দাবি, এটা মানে পূরণ করছো না কেন, এই যে মানে ভয়েস রেইজের একটা ট্রেন্ড কিন্তু সারা দেশে চালু হয়েছে। তার ফলে তো এখন যে কেউ যে কোনো দাবি নিয়ে নেমে যাচ্ছে, এটা একটা দাবির দেশে পরিণত হয়েছে। দাবির দেশ তো ঢাকা শহরে প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন হচ্ছে, তাতে জনগণের যে প্রতিদিনের চলাচল সেটা বিঘ্ন হচ্ছে। প্রত্যেক অটো রিক্সাওয়ালারা বলছে যে তারা ছাড়া কেউ রাস্তায় থাকবে না, আরেকজন বলছে আমাকে কালকে এটা করে দাও। মানে আপনি ভয়েস রেজ করা যায়, এটা যেমন পজিটিভ অর্থে বললেন, আবার মানুষের জীবনযাপনও তো হ্যাম্পার্ড হচ্ছে এবং দাবির জন্য সচিবালয় ঢুকে পড়ছে, গেট ভেঙে ঢুকে যাচ্ছে, ফলে এটা এক ধরনের এনার্কি তৈরি হতে করছে। হ্যাঁ, না ঠিকই বলেছেন। আসলে এই আন্দোলনের
তো আসলে গণ অভ্যুত্থানের পরে তো এগুলো হয়, মানে এটাকে বলে সাইড ইফেক্ট হিসেবে নানান বিষয় আসে, এবং এটা একটা সাইড ইফেক্ট বলবো আর কি। আর একটা বিরতি আসছে, আরো গল্প হবে। দর্শক, আর একটা বিরতির সময় হলে একটু পরেই ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। সপ্তাহের বড় এবং আলোচিত খবরগুলো নিয়ে আমরা কথা বলি। স্টুডিওতে আছেন সাম্প্রতিক দেশকাল পত্রিকার সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ। অনলাইনে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সৈয়দ মেহেদী হাসান, সাংবাদিক। মেহেদী, অনেক দিন ধরেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটা অস্থিরতা বিরাজ করছে, বিশেষ করে ভিসির বিরুদ্ধে আন্দোলন চলছে, এবং গতকালকেই সম্ভবত ছাত্ররা, মানে আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির বাসভবনে বোধহয় তালা দিয়েছেন। মানে সব মিলিয়ে আপনি ক্যাম্পাসে দেখছি, আপনি মানে কি পরিস্থিতি, আজকের পরিস্থিতি কি? আজকের পরিস্থিতিটা যদি একটু বলি, যে আমি যেখানে আছি এর পিছনেই মূলত এখনো অবস্থান কর্মসূচি চলছে শিক্ষার্থীদের, এবং আজকের অবস্থান কর্মসূচির সাথে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগের শিক্ষকরা যুক্ত হয়েছেন। এটি পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, এবং তারা যুক্ত হয়ে শিক্ষার্থীদের সকল আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছেন। এবং তারা যেটি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি উপাচার্য রয়েছেন অধ্যাপক ডক্টর সুচিতা শর্মিন, তিনি তাকে একাডেমিক এবং বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য কোনো কাজেই তারা পান না। মাসের মধ্যে অধিকাংশ সময় তিনি ঢাকায় থাকেন, মাসে 2-1 দিন তিনি বরিশালে আসেন। এর আগেও কিন্তু এই ক্ষোভটি দানা বাঁধতে শুরু করেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের দাবিতে কিন্তু কয়েক মাস আগেও আরেকটি আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়েছিল, এবং এই যে বর্তমান যে চলমান আন্দোলন, এখানে বেশ কিছু যুক্তি শিক্ষার্থীরা সামনে নিয়ে এসেছেন। তার মধ্যে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে অভিযোগটি এনেছেন, যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি উপাচার্য রয়েছেন তিনি বিগত শাসনামলে, আওয়ামী লীগের শাসনামলে যারা নৌকার হয়ে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছেন যে শিক্ষক কর্মকর্তারা, তাদেরকে ভালো ভালো পদে নিয়ে আসছেন, এবং বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য ছাড়া প্রো উপাচার্য রয়েছেন, রেজিস্ট্রার রয়েছেন, এবং হচ্ছে ট্রেজারার রয়েছেন, মূলত সমন্বয়হীনভাবে একক সিদ্ধান্তের উপর বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করছেন। এবং তার এখতিয়ার না থাকলেও একজন সিন্ডিকেট সদস্য, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল থেকে ডক্টর মহসিন উদ্দিন, উনি ইংরেজি বিভাগের অধ্যাপক, তাকে অপসারণ করেছেন। অর্থাৎ অনেকগুলো কাজ তিনি করেছেন একক সিদ্ধান্তে, যে কারণে এই ক্ষোভটা দানা বেঁধেছে, এবং সেটি এক পর্যায়ে এই এক দফায় এসে পৌঁছেছে। এবং এই জায়গাটি থেকে এখন যে পরিস্থিতি, সেটি আমরা যারা সাধারণ রয়েছি তারা মনে করি আসলে অপসারণ ছাড়া আসলে বিশ্ববিদ্যালয়ে স্বস্তি ফেরার সুযোগ নেই। কারণ 19টি ডিপার্টমেন্টের মধ্যে 16টি বিভাগের শিক্ষার্থীরা ইতিমধ্যে যোগ দিয়েছেন, প্রায় 8 থেকে 10টি ডিপার্টমেন্টের শিক্ষকরা ইতিমধ্যে সেই আন্দোলনে যুক্ত হয়েছেন, এবং এক ধরনের অস্থিরতাই চলছে বিশ্ববিদ্যালয়ে। মেহেদী হাসান, আজকে কি ভিসি ক্যাম্পাসে আছেন? আমরা এখন পর্যন্ত যেটি জানি যে তিনি ক্যাম্পাসে নেই। গতকালকে একটি গণমাধ্যমে তিনি বলেছেন, ওই গণমাধ্যম যেটি দাবি করেছে যে বিশ্ববিদ্যালয় বলেছেন যে ভিসি বলেছেন যে এই ছাত্র আন্দোলন যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। আচ্ছা, তার মানে ওনার বিরুদ্ধে যে অভিযোগ এসছে তিনি সেই অভিযোগগুলো আসলে খণ্ডন করছেন, তাই তো? হ্যাঁ, তিনি তার অবস্থান থেকে এটি খণ্ডন করছেন, করার চেষ্টা করছেন। আচ্ছা, কিন্তু আজকে আপনি যে অবস্থায়, মানে অবস্থান কর্মসূচি দেখছেন, এখানে কি কোনো ডিভাইডেশন দেখছেন, যে এক পক্ষ ভিসির পক্ষে আর এক পক্ষ ভিসির বিপক্ষে? যেমন খুলনায় যেটা আমরা দেখলাম, যে কুয়েটে, সেখানে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে আবার শিক্ষকদের একটা অংশ দাঁড়িয়ে গেলেন, যে তারা ভিসির পক্ষে দাঁড়িয়েছিলেন। মানে বরিশালের মানে পরিস্থিতিটা কি? আমরা এখন পর্যন্ত, অর্থাৎ এই 4 দিন তো টানা অবস্থান কর্মসূচি, বেশ কিছু কর্মসূচি তারা পালন করেছে, এবং উপাচার্যের শুধু কার্যালয়ে না, তার বাসভবনেও গতকালকে তালা ঝুলিয়েছে। কিন্তু এখন পর্যন্ত ভিসির পক্ষে কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষককে আমরা দাঁড়াতে দেখিনি। সবাই এই এক জায়গায় একমত যে বিগত এই 8 মাসে উপাচার্য তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি তিনি বাস্তবায়ন করতে পারেননি, এবং তার চেষ্টাও করেননি।
জি, মেহেদী হাসান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পলাশ ভাই, শুধু বরিশাল বিশ্ববিদ্যালয়, আপনি দেখবেন যে কয়েকদিন ধরেই কুয়েটও এক ধরনের অচল, সেখানেও ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা, ওখানে আরও বড়, ওখানে গত ফেব্রুয়ারিতে সংঘর্ষ হলো, অনেকে আহত হলেন। এখন এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আমরা দেখছি 5ই আগস্টের পরে অনেকগুলো ইউনিভার্সিটি এরকম অস্থির হয়ে উঠছিল এবং সুরাহা হচ্ছে না কিন্তু, এবং শিক্ষা উপদেষ্টা যাচ্ছেন, একটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে কমিটি তারাও যাচ্ছে, মানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এই অস্থিরতাটা কেন আসলে? মানে শুধুই কি ভিসি কেন্দ্রিক ব্যাপার, না আরও অন্য কিছু থাকতে পারে? আমার তো মনে হয় যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের এই ব্যাপারটা কিন্তু এই যে মানে এই পট পরিবর্তনের পর থেকে হচ্ছে তা না, দীর্ঘদিন ধরেই পাবলিক ইউনিভার্সিটিগুলো বুয়েট থেকে শুরু করে এই যে বরিশাল বিশ্ববিদ্যালয় কিংবা কুয়েট এবং আরও অন্যান্য পাবলিক চিটাং বিশ্ববিদ্যালয়, এগুলোতে কিন্তু এক ধরনের অস্থিরতা, নৈরাজ্য বলবো আসলে, নৈরাজ্য চলছে। এবং এটার পেছনে কিন্তু মূল সমস্যাটা হচ্ছে যে ছাত্র এবং শিক্ষক রাজনীতি। আচ্ছা, ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি যেটা ক্যাম্পাসে পরিচালিত হয়, এইটার কারণে তাদের মধ্যে এক ধরনের বিভক্তি তৈরি হয়। অর্থাৎ একাডেমিক বিষয় কিংবা ছাত্র আন্দোলনের যে বিষয় থাকা দরকার, এই বিষয়গুলোর চেয়েও বড় হয়ে ওঠে পার্টিজান চিন্তা, রাজনৈতিক দলের চিন্তা, এটা বড় হয়ে দেখা দেয়। ক্যাম্পাসের পলিটিক্সের চেয়েও বড় হয়ে দেখা দেয় ন্যাশনাল পলিটিক্সে কে কী রোল প্লে করবে। ধরেন এখন তো একটা নির্দলীয় সরকার ক্ষমতায়, এখনও যারা ভিসি, ট্রেজারার কিংবা ধরেন উপ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বা পাচ্ছেন, ওনারাও কি সেই আগের মতোই পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করছেন বা করতে চান? এখন এটা তো আরেকটা সমস্যা। যেমন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, উনি তো গেলেন, উনি গিয়ে যারা মানে বিগত সরকারের পক্ষের তাদেরকে উনি জায়গা করে দিচ্ছেন, মানে অভিযোগটা এরকম। তার মানে কি? তার মানে হচ্ছে যে উনি গিয়ে নতুন করে গিয়ে তো সমর্থন পাওয়ার কথা তাদের, যারা অভিযোগ এখন করছে যে এই ভিসি আওয়ামীপন্থীদের পুনর্বাসিত করছেন, যারা এই অভিযোগটা করছে তাদের সাথেই তো এই নতুন ভিসির একসাথে কাজ করার কথা। রাইট, মানে যারা জুলাই আন্দোলনে অ্যাক্টিভ ছিলেন, তাদের আন্দোলনের ফলেই তো এই ভিসি আসলে। তো উনি তো তাদের সাথে কাজ করার কথা, কিন্তু উনি যেটা করছেন, হয়তো আমার ধারণা এমন হতে পারে যে উনি নিরপেক্ষভাবে এটাকে দেখতে চেয়েছেন, এই কারণে এটা হতে পারে। যেমন আপনি দেখবেন বাংলা একাডেমির ক্ষেত্রে একই সমস্যা। এখানেও কিন্তু বাংলা একাডেমি যে নতুন প্রশাসন এসছে, তারাও কিন্তু যে অভিযোগ উঠেছে যে তারা আগের লোকদেরকেই রেখেছে ইত্যাদি ইত্যাদি। তার মানে প্রশাসনে যারা যাচ্ছেন তারা কি ভূমিকা নেবেন, তারা কি জুলাই আন্দোলনের পরিবর্তিত ভূমিকার সাথে তারা নিজেদেরকে যুক্ত করবেন, নাকি তারা নিরপেক্ষভাবে ওখানে গিয়ে রোল প্লে করবেন? রাইট, এখন নিরপেক্ষ ভূমিকা রাখতে গেলেই তো ধরেন একজন লোক আগের সরকারের আমলে সুবিধাভোগী না, কিন্তু আগের সরকার আমলে চাকরি করেছেন, আগের সরকারের আমলে চাকরি করেছেন মানে সবাই যে অনৈতিক সুবিধা, অবৈধ সুবিধা নিয়েছেন তা তো না। ফলে নিরপেক্ষ ভূমিকা পালন করতে গেলেও তো আপনি সমালোচিত হতে পারেন, যদি না আপনি যারা অ্যাক্টিভলি জুলাই আন্দোলনে ছিলেন তাদেরকে সব জায়গায় না বসান। ঠিকই, প্রশাসনে এটাই সমস্যা হচ্ছে, মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোতে এই সমস্যাটাই হচ্ছে। তবে ইয়ের ব্যাপারটা আলাদা, খুলনা আপনার কুয়েটের ব্যাপারটা একটু আলাদা। ওখানে তো ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র দলের মধ্যে ছাত্র রাজনীতি বন্ধের ইস্যুটা নিয়ে শুরু হয় 18ই ফেব্রুয়ারি, ওদের মধ্যে এই সংঘর্ষটা হয়। এবং পরবর্তীতে আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে কুয়েটে কিন্তু শিক্ষক বনাম ছাত্রদের মধ্যে এখন একটা দ্বন্দ্ব আছে। এটা আসলে খুবই আনএক্সপেক্টেড। এবং শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিল বা যখন সফল হলো যে ভিসিকে সরিয়ে দিতে, তখন শিক্ষক সমিতির তো পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হলো যে তারা এটিকে অবৈধ মনে করেন, নিয়ম মেনে ভিসিকে সরানো হয়নি, দাবির মুখে, চাপের মুখে সরানো হয়েছে। শিক্ষক সমিতি কিন্তু বলেছে যে শিক্ষকদেরকে বিভিন্ন সময় যারা লাঞ্ছিত করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। কার্যত কুয়েট এখন অচল। রাইট, কিন্তু গতকাল সম্ভবত এই ছাত্ররা কিন্তু তাদের কাছে, শিক্ষকদের কাছে একটা ক্ষমা চেয়ে চিঠি দিয়েছে, আপনারা আমাদের পিতৃতুল্য গুরুজন ইত্যাদি, আমরা মাফ চাইছি। তার মানে একটা হয়তো বরফ গলা শুরু হয়েছে ছাত্রদের দিক থেকে, একটা ওইটা হয়েছে। এবং আপনাকে একটা মনে করিয়ে দিই যে ঠিক কুয়েটের পাশেই কিন্তু খুলনা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি। এই খুলনা ইউনিভার্সিটিতে
গত সরকারের আমলে যিনি ভিসি ছিলেন, পট পরিবর্তনের সময় উনি পদত্যাগ করলেন, যে আমি এখানে, সবাই পদত্যাগ করছে, পরিবর্তন হচ্ছে, ছাত্ররা আন্দোলন করে তাকে কিন্তু বসায় রাখলো, না 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 আপনি যেন না, আপনি ঠিক আছেন, আপনি আমাদের। তার মানে আমি বলছি যে পট পরিবর্তনের হলেই যে ভিসি কে চলে যেতে হয় এমন নয়, এটা ডিপেন্ড করে ব্যক্তির উপরে। রাইট, ডিপেন্ড করে ব্যক্তির উপরে। এই খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু দেখেন সবাই তার পক্ষে, রাইট। এবং ওই আন্দোলনের সময় ওই ক্যাম্পাসে তিনি, বলা যায় পাবলিক ইউনিভার্সিটিতে একটাই ক্যাম্পাস যেখানে পুলিশ প্রবেশ করতে পারে না, তার ওই মেরুদণ্ডটা তার ছিল, ওই মেরুদণ্ডটা তার ছিল। এবং আরো মজার ব্যাপার হচ্ছে তিনি কিন্তু আওয়ামী লীগ নেতার ছেলে আর কি। আচ্ছা আচ্ছা, তারপরে ওই মেরুদণ্ডটা তিনি দেখাতে পেরেছেন। সুতরাং ভিসি কে হতে হবে সেরকম। রাইট রাইট। উনি কোন পরিবার থেকে এলেন, ছাত্র জীবনে কি করেছেন, তার চেয়ে উনি যখন চেয়ারে বসা, উনি নিরপেক্ষ থাকতে পারলেন কিনা। আমরা জানি যে ভিসি আমাদের দেশে শিক্ষক, পাবলিক ইউনিভার্সিটির শিক্ষকও নিয়োগ হয় কি প্রক্রিয়া, সেটাও আমরা জানি। বড় সংকট। এটাই বড়। আরেকটা বিরতি নিয়ে আসছি, দর্শক ফিরছে আরেকটা বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। বিরতির পরে আবার স্বাগত 7 দিনে। আজকে আমরা সপ্তাহের কয়েকটি বড় খবর বা আলোচিত খবর নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাম্প্রতিক দেশকাল পত্রিকা সম্পাদক ইলিয়াসউদ্দিন পলাশ। বিরতির আগে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে ছিলাম এবং আপনি একটি খুব জরুরি প্রশ্ন তুলেছেন যে এই যে সংকটগুলো হচ্ছে, ভিসি কে সরিয়ে দাও বা অমুক শিক্ষককে মানি না, বিশেষ করে 5 আগস্টের পর থেকে আমরা দেখছি যে শিক্ষক শিক্ষার্থীদের একটা দূরত্ব তৈরি হয়েছে। তাহলে মূল সংকটটা আপনি বলছেন যে কারণ হচ্ছে নিয়োগ প্রক্রিয়াটা, কারা ভিসি হচ্ছেন, বছরের পর বছর ভিসি হতেন একদম রাজনৈতিক পদ হিসেবে, যে উনি অমুক দলের একদম হার্ডকোর সমর্থক কিনা, আদারওয়াইজ মানে উনি ওই চেয়ারে পাবেন না। তাহলে এখন এই যে একটা নির্দলীয় সরকার এখন দায়িত্বে আছে, অন্তর্বর্তী সরকার, তাদের আমলে যাদেরকে ভিসি বা এরকম গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, এখানে কি সেই রাজনীতির ঊর্ধ্বে থাকা সম্ভব হচ্ছে বলে মনে হয়? আমি বলবো যে নিয়োগ প্রক্রিয়া, পার্টিজান নিয়োগ প্রক্রিয়াটা এখন বড় সমস্যার বড় কারণ নয়। সমস্যার বড় কারণটা হচ্ছে যে যারা নিয়োগ পেলেন তারা যেখানে কাজ করতে গেলেন সেখানকার শিক্ষকরা নিয়োগ প্রক্রিয়া, তাদের নিয়োগ প্রক্রিয়া পার্টিজান আকারে, যার ফলে তারা ওখানে গিয়ে আসলে এক ধরনের মানে প্রতিকূল পরিস্থিতিতে পড়ছে। হ্যাঁ, এবং তারা, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়েও আছে, এটা আপনার এই বরিশাল বিশ্ববিদ্যালয়েও আছে, এটা একটা বিষয়। তাহলে এই যে পাবলিক ইউনিভার্সিটি বলেন বা প্রাইভেট বলেন, শিক্ষাঙ্গনের যে অস্থিরতা তো আসলে আপনি শুরুতে বলছিলেন যে এটা তো আজকের না, বহু বছর ধরে, অথচ উল্টো হবার কথা ছিল। বিশ্ববিদ্যালয় মানে তো সেখানে নতুন জ্ঞান উৎপাদন হবে, কিন্তু সেখানে আমরা যে ধরনের সমস্যা দেখেছি বছরের পর বছর ধরে, এটা কি ওভারঅল যে রাজনৈতিক কালচার আমাদের, সেটার এক ধরনের মানে বাই প্রোডাক্ট এটা, নাকি এটা আলাদা কোনো জায়গা? না, ঠিকই আছে, আপনার এটা অবশ্যই আমাদের রাজনৈতিক যে কালচার সেটারই বাই প্রোডাক্ট। তাহলে এখান থেকে বেরোবেন কি করে? এখান থেকে বেরোতে গেলে রাজনৈতিক পরিবর্তন করতে হবে, রাজনৈতিক দলগুলোকে পরিবর্তন চাইতে হবে। ছাত্ররা তো দেখিয়ে দিয়েছে যে আসলে আমাদের কি কি করা দরকার আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু কোনো, আমার মনে হয় না যে কোনো তাদের মধ্যে খুব একটা যে পরিবর্তন হয়েছে, মানে রিয়েলাইজেশন সেটা আসলে মনে হয় হচ্ছে না। এটা একটু ছাত্ররা দেখিয়ে দিয়েছে বললেন, এবং তারা একটা দলও করেছে, অর্থাৎ জুলাই আন্দোলনে যারা ফ্রন্ট লাইনে ছিলেন তারা একটা নতুন রাজনৈতিক দলও করলেন, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। আপনার কি মনে হয় যে এনসিপি যেভাবে জনপ্রত্যাশা ছিল যে এরা একটা নতুন ধরনের রাজনীতির সূচনা করবে বা অনেক মানুষ তাদের সঙ্গে যুক্ত হবে, সেটা হচ্ছে বা হবে? মানে এনসিপি নিয়ে আপনার আশাবাদ কেমন আসলে? এনসিপি কে নিয়ে আমি মানে আমরা যেভাবে অন্য বড় দলগুলো আছে ঠিক সেই লেভেলে তাদেরকে নিয়ে সেই লেভেলের আশাবাদ আমার মধ্যে নাই। তা আমি মনে করি যে তারা যদি তাদের পলিটিক্সটা তারা করতে চায়, এটা যদি থাকে এবং ধীরে ধীরে তারা তাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারে, তাহলে একটা দূরবর্তী লক্ষ্য হিসেবে বাংলাদেশের পলিটিক্সে যে বক্তব্যগুলো তারা নিয়ে এসছে এই বক্তব্যগুলো উপস্থিত রাখতে পারে, এবং এই বক্তব্যগুলো বাংলাদেশের পলিটিক্সে জারি থাকা প্রয়োজন। সেই জায়গা থেকে আমি তাদের গুরুত্ব অনুভব করি, সংখ্যা হিসেবে নয় বা ক্ষমতার শেয়ার হিসেবে নয়। ওই পলিটিক্সটা আমাদের এই রাজনীতির মধ্যে স্থান পাক, রাজনৈতিক এরিনার মধ্যে স্থান পাক, সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণ। যে প্রশ্নটা অন্যরা করছে না, তারা সেটা করছে, সেটা জনগণের মধ্যে নিশ্চয়ই এক ধরনের
রিপারকেশন তৈরি হচ্ছে, মানুষের চিন্তার মধ্যে তৈরি হচ্ছে এটা। তবে মানে ক্ষমতায় যাওয়ার জন্য আগামী ওরা নিজেরাও তো বলে যে আমরা আগামীবার ক্ষমতায় যাওয়ার জন্য করছি না, আমরা পার্ট হতে চাই পরবর্তীতে ইত্যাদি। আগামীবার নির্বাচন কবে আসলে? আগামীবার নির্বাচন কবে হবে এটা তো নানান বিষয়ের মধ্যে, তবে আমি আশা করি যে হয়তো আগামী বছরের মাঝামাঝি বা আরো 2-1 মাস পরে হলেও নির্বাচনটা মানে জুনে না হলেও জুলাই আগস্টে তো আবহাওয়া খারাপ হয়ে যাবে, ঝড় বন্যা বৃষ্টি শুরু হয়ে যাবে। আমার মনে হয় যে এটা হতে পারে আর কি। মানে আপনি মনে করেন যে 26-এর মধ্যে নির্বাচন হয়ে যাবে ভাবছেন? আমার তো মনে হয় আসলে মনে হয়। এবং আপনি মনে করেন যে এর মধ্যে সরকার যে বড় অন্তত বেসিক সংস্কার যেগুলো করতে চায় সেগুলো করে ফেলতে পারবে? এখন সরকার তো বলছে যে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেগুলো আসবে সেগুলো তারা করবে, মানে বড় যেগুলা, সেটা তো খুব কমই পাচ্ছি আমরা। সুতরাং সরকারের হাতে কাজ খুব বেশি থাকছে বলে মনে হয় না। আর যদি সরকার বলতো না আমরা নিজেরাই কিছু করব, সেটা তারা ছোটগুলি করবে বলেছে, ছোটগুলি তারা করে ফেলতে পারবে। ছোট ছোট কিছু হচ্ছে, ধারা উপধারা বাদ যাচ্ছে, সাইবার সিকিউরিটি অ্যাক্টের 9টা ধারা ভালো কাজ হয়েছে, এরকম কিছু কাজ হয়েছে, সেগুলো হবে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা শেষ করতে চাচ্ছি। অনেক ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকে 7 দিনে। ভালো থাকবেন সবাই।